স্কুল এন্ড কলেজ, প্লট 2, গুলশান সার্কেল 2, ঢাকা। চলো নতুন করে গড়ি সোনার দেশ, বিজয়ী বাংলাকে সম্প্রীতি বাংলাদেশ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাপ্তাহিক আয়োজন বিএসবি ক্যাম্ব্রিয়ান বিজয় দিবস বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের আজকের এই অনুষ্ঠানে। আমাদের এই গ্র্যান্ড ফাইনালের মক পার্লামেন্টে যে বিষয় নিয়ে যারা প্রতিযোগিতায় অবতীর্ণ হচ্ছে তারা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং গ্রিন ইউনিভার্সিটি। এবং এই ছায়া সংসদে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে কথা বলবে, সেটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে বর্তমানে আলোচিত বিষয় যুদ্ধ অপরাধের বিচার। আসুন দর্শক মন্ডলী, আমরা সর্বপ্রথমেই পরিচিত হয়ে নিই আমাদের আজকের এই ছায়া সংসদের সরকারি ও বিরোধী দলের বক্তাদের সাথে। সরকারি দল গ্রিন ইউনিভার্সিটির পক্ষে যারা বক্তব্য প্রদান করবে তারা হলো মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা মোহাম্মদ মিরাজুল ইসলাম, মাননীয় আইনমন্ত্রী কাজী নাজমুল সাদাত হাবিবি, মাননীয় সরকার দলীয় সংসদ সদস্য মোহাম্মদ আলামিন। অন্যদিকে বিরোধী দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বক্তারা হলো মাননীয় বিরোধী দলীয় নেতা রিয়াসাত আজিম, মাননীয় বিরোধী দলীয় উপনেতা তৌফিকুল আলম, মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য ইকবাল হাসান। আমাদের আজকের এই গ্র্যান্ড ফাইনালে যে তিনজন সম্মানিত বিচারক আমাদের সাথে বিচার কার্য সম্পাদন করবেন, এবারে আমরা আমাদের সম্মানিত বিচারকদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। আমাদের সাথে উপস্থিত রয়েছেন জনাব ফিরোজ জামান চৌধুরী, বিভাগীয় সম্পাদক, স্বপ্ন নিয়ে দৈনিক প্রথম আলো। উপস্থিত রয়েছেন ডক্টর নাজনীন সুলতানা, সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান উদ্ভিদ রোগ তত্ত্ব বিভাগ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। আরো উপস্থিত রয়েছেন সাংবাদিক মাইনুল আলম, বিশেষ প্রতিনিধি, দৈনিক ইত্তেফাক। বিতর্ক প্রতিযোগিতাটি পর্যবেক্ষণ করে আমাদের আজকের এই মক পার্লামেন্টে বক্তব্য প্রদান করার জন্য আমাদের সাথে দুজন অতিথি উপস্থিত রয়েছেন। আমাদের সাথে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী জনাব হাসানুল হক ইনু এমপি। এবং আজকের এই গ্র্যান্ড ফাইনালে সভাপতিত্ব করে এই মক পার্লামেন্টে অবজারভারের ভূমিকা পালন করছেন এটিএন বাংলার সম্মানিত চেয়ারম্যান, যার উদ্দীপনার মধ্যে দিয়ে এই বিতর্ককে আমরা এগিয়ে নিতে পেরেছি, আমাদের সম্মানিত চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। শুরু করছি আজকের এই ছায়া সংসদ এবং সেই সাথে আহ্বান করছি আজকের এই মক পার্লামেন্টের মাননীয় প্রধানমন্ত্রী তথা সংসদ নেতাকে তার প্রস্তাব উত্থাপন এবং উত্থাপিত প্রস্তাবের আলোকে বক্তব্য প্রদান করার জন্য। মাননীয় সংসদ নেতা। ধন্যবাদ। মাননীয় স্পিকার, মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে যে প্রস্তাবটি উত্থাপন করতে যাচ্ছি তা হচ্ছে যুদ্ধ অপরাধীদের বিচার আন্তর্জাতিক মান অনুসারে চলছে। মাননীয় স্পিকার, শুরুতেই সংজ্ঞায়নে চলে যাচ্ছি। যুদ্ধ অপরাধী বলতে 1971 সালের মহান মুক্তিযুদ্ধে যারা মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে এবং একই সাথে যুদ্ধ অপরাধের অভিযোগে অভিযুক্ত তারা হচ্ছে যুদ্ধ অপরাধী। আর বিচার বলতে মাননীয় স্পিকার, এই 4টি অপরাধে অভিযোগে অভিযুক্ত 1973 সালের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন রয়েছে তার দ্বারা প্রতিষ্ঠিত যে 2টি ট্রাইব্যুনাল রয়েছে 2 জন বিচারকের অধীনে মাননীয় স্পিকার, এই বিচারটিকে যুদ্ধ অপরাধীদের বিচার বলছি। মাননীয় স্পিকার, আন্তর্জাতিক মান বলতে আমরা বোঝাতে চাচ্ছি আন্তর্জাতিক মানের আসলে কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠিত এবং স্বীকৃত কোনো সংজ্ঞা মাননীয় স্পিকার এখন পর্যন্ত নেই। তবে একটি বিচারের ক্ষেত্রে আন্তর্জাতিক মান বলতে যেটি বোঝানো হয় সেটি হচ্ছে ন্যায় বিচার নিশ্চিত করা, অর্থাৎ আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া, নিরপেক্ষ ট্রাইব্যুনালের ব্যবস্থা করা, আপিলের সুযোগ দেয়া, রিভিউর সুযোগ দেয়া, সাক্ষী গ্রহণের সুষ্ঠু প্রক্রিয়াগুলো নিশ্চিত করা। এবং মাননীয় স্পিকার, 5 নম্বর যে মূলনীতি সেটি হচ্ছে ক্রিমিনাল জাস্টিসের মূলনীতি রক্ষিত হওয়া, অর্থাৎ প্রিজাম্পশন অফ ইনোসেন্স বজায় থাকা, বার্ডেন অফ প্রুফের ব্যবস্থা করা। 6 নম্বর বিষয়টি হচ্ছে মাননীয় স্পিকার, বিনা পরোয়ানায় গ্রেফতার না করা। 7 নম্বর হচ্ছে জামিনের ব্যবস্থা করা এবং সার্বিকভাবে যে বিচার কার্যক্রমটি হচ্ছে 8 নম্বর যে মূলনীতি সেটি হচ্ছে উন্মুক্ত ট্রায়ালের ব্যবস্থা করা। মাননীয় স্পিকার, এই 8টি বিষয় যুদ্ধ অপরাধীদের বিচারের ক্ষেত্রে নিশ্চিত করা হচ্ছে। মাননীয় স্পিকার, অনুসারে চলছে মাননীয় স্পিকার, সেটি হচ্ছে আমরা যে 8টি নীতিমালার কথা বললাম, এই 8টি নীতিমালা অনুযায়ী আমাদের যুদ্ধ অপরাধীদের বিচারের যে কার্যক্রম সেটি চলছে। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ নেতাকে একটু অপেক্ষা করুন, বিরোধী দলের নেতাটা প্রশ্ন করতে চাচ্ছে। সুযোগের কথা বললেন, অন্তর্বর্তী আদেশের বিরুদ্ধে আপিল করবার কোনো সুযোগ নেই। আইনি সহায়তার কথা বললেন, টবি গভর্নমেন্টকে বাংলাদেশে ভিসা দেওয়া হয়নি, কিভাবে দেখছেন বিষয়টি?
মাননীয় স্পিকার, আপিলের সুযোগ আপিল আসলে কখন করে? বিচারের রায় হয়ে যাওয়ার পরে আপিল করে মাননীয় স্পিকার। আমরা আমাদের দলীয় অবস্থান থেকে ব্যাখ্যা করব। আমরা দুটি জায়গা থেকে প্রমাণ করব। প্রথমত হচ্ছে মাননীয় স্পিকার, এর আগে নুরেনবার্গ ট্রাইব্যুনাল থেকে শুরু করে যতগুলো ট্রাইব্যুনাল প্রতিষ্ঠিত হয়েছে সবগুলো ট্রাইব্যুনালের সাথে আমাদের ট্রাইব্যুনালের তুলনামূলক আলোচনা করে প্রমাণ করব। আমরা আরেকটি প্রশ্ন নেই। মাননীয় সদস্য। স্পিকার, আপনাকে ধন্যবাদ। একটু বুঝিয়ে বলবেন কি এই সংসদে মানবতার বিরুদ্ধে অপরাধ আর যুদ্ধাপরাধীদের বিপক্ষের যে অপরাধ, এই অপরাধগুলোর মধ্যে সূক্ষ্ম পার্থক্যটি আসলে কোথায়? মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, আজকে তারা যে প্রশ্নটি করলেন সম্পূর্ণ অবান্তর প্রশ্ন মাননীয় স্পিকার। কারণ জেনেভা কনভেনশন অনুযায়ী যারা মাননীয় স্পিকার মানবতার বিপক্ষে অবস্থান নেয়, একই সাথে মাননীয় স্পিকার এই কনভেনশন যারা ভায়োলেশন, তারাই মাননীয় স্পিকার এই সংজ্ঞায়নের মধ্যে পড়ে যায়। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, আজকে বিরোধী দল যদি বিরোধিতা করতে চায়, বিরোধী দলকে দেখিয়ে যেতে হবে এই প্রক্রিয়া, এই যে আইনি প্রক্রিয়া, এই আইনি প্রক্রিয়ার দুর্বলতাগুলো অন্যান্য যে ট্রাইব্যুনাল ছিল তাদের সাথে কতটুকু সাংঘর্ষিক এবং তাদের থেকে আমাদের ট্রাইব্যুনাল কতটুকু দুর্বল, একই সাথে মাননীয় স্পিকার তাদের আইনের সাথে আমাদের আইন কতটুকু দুর্বল। মাননীয় স্পিকার, যদি সেটি তারা প্রমাণ না করতে পারেন মাননীয় স্পিকার, তাহলে আজকের প্রস্তাবটির গ্রহণযোগ্যতা থাকবে। অর্থাৎ মাননীয় স্পিকার, আমরা যে বলছি যুদ্ধ অপরাধীদের বিচার আন্তর্জাতিক মান অনুসারে চলছে, এটি প্রমাণের ক্ষেত্রে আমরা 8টি প্যারামিটার দিয়েছি। এটির মাধ্যমে আমরা প্রমাণ করে দিব যুদ্ধ অপরাধীদের বিচার আন্তর্জাতিক মান অনুসারে চলছে। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আজকের এই মক পার্লামেন্টের মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রী মোহাম্মদ মিরাজুল ইসলামকে। আমরা আহ্বান করছি আজকের এই ছায়া সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতা রিয়াসাত আজিমকে আজকের এই প্রস্তাবের আলোকে তাদের বক্তব্য প্রদান করার জন্য। স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সংসদে আমাকে প্রদানের জন্য। অনেক বেশি বিস্মিত এবং অবাক হচ্ছি মাননীয় স্পিকার, আজকে যখন তিনি প্রস্তাব উত্থাপন করলেন এবং সেই প্রস্তাবের ব্যাখ্যা প্রদান করলেন এবং সেই প্রস্তাব কোন মান অনুসারে চলছে সেই ব্যাখ্যা প্রদান করতে গিয়ে যখন যুদ্ধাপরাধের সংজ্ঞানটি নিয়ে আসলেন, ঠিক তখন মাননীয় স্পিকার আজকে বিরোধী দল অবাক যে আজকে প্রধানমন্ত্রী মানবতা বিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধের যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে সে বিষয়টি এখানে দেখে ব্যস্ত হয়েছে মাননীয় স্পিকার। দ্বিতীয় যে জায়গাটি রয়েছে মাননীয় স্পিকার, আজকে তিনি শুরু করলেন যে বাংলাদেশের বীর শহীদদের শ্রদ্ধা জানিয়ে এই বিতর্কটি শুরু করছি মাননীয় স্পিকার। তার একটু পরে মাননীয় স্পিকার সেই শহীদরা যারা শহীদ হয়েছে এই বাংলাদেশে মাননীয় স্পিকার, তারা তার শ্রদ্ধা থেকে বঞ্চিত হলেন মাননীয় স্পিকার। কিভাবে? লক্ষ্য করুন মাননীয় স্পিকার, আজকে যখন তারা বলছেন শান্তির বিরুদ্ধে অপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ, গণহত্যা এবং মাননীয় স্পিকার জেনেভা কনভেনশন অনুযায়ী যে কোনো অপরাধ যেটা সেই সময় ঘটেছিল মাননীয় স্পিকার, ঠিক তখন আমার প্রশ্ন জাগে যে এই অপরাধগুলোর সাথে কি বাংলাদেশে মাত্র 5 থেকে 6 জন ব্যক্তি যুক্ত ছিল? মাননীয় স্পিকার, এই বাংলাদেশে যখন 30 লক্ষ মানুষ শহীদ হন, যখন 2 লক্ষ মা বোনের সম্ভ্রম হানি হয় মাননীয় স্পিকার, ঠিক সেই ক্ষেত্রে মাননীয় স্পিকার মাত্র 5 থেকে 6 জন ব্যক্তির আপনারা বিচার করছেন এবং সেটিকে বলছেন আন্তর্জাতিক মান অনুসারে চলছে। এর মতো অবান্তর বিষয় মাননীয় স্পিকার হতে পারে না। মাননীয় স্পিকার, দ্বিতীয় যে বিষয়টি মাননীয় স্পিকার, যখন যুদ্ধ অপরাধ ট্রায়াল করবেন ঠিক তখন মাননীয় স্পিকার দুটি বিষয় চলে আসে। একটি হচ্ছে প্রাইমারি অফেন্ডার এবং দ্বিতীয়টি হচ্ছে মাননীয় স্পিকার সেকেন্ডারি অফেন্ডার। আজকে প্রাইমারি অফেন্ডার যারা মাননীয় স্পিকার তাদের আপনি ধরতে পারছেন না, তাদেরকে সিমলা চুক্তির মাধ্যমে খালাস করে দিবেন, আর সেকেন্ডারি অফেন্ডারকে আপনি শাস্তি দিবেন মাননীয় স্পিকার। সে বিষয়টি মাননীয় স্পিকার আজকে যদি আমরা লক্ষ্য করি মাননীয় স্পিকার, তারা বলেছে আন্তর্জাতিক মান কোন কোন জায়গাগুলোতে অনুসরণ হচ্ছে না সেটি আমাদের দেখিয়ে যেতে মাননীয় স্পিকার। আমি দেখিয়ে দেবো, শুনবেন মাননীয় স্পিকার। লক্ষ্য করুন, আজকে আন্তর্জাতিক আদালতের ক্ষেত্রে যুদ্ধাপরাধের ক্ষেত্রে দুটি উল্লেখযোগ্য আদালত হচ্ছে ICTR অর্থাৎ রুয়ান্ডার ক্ষেত্রে যেটি হয়েছিল এবং ICTY অর্থাৎ ইউগোস্লাভিয়ার ক্ষেত্রে যেটি হয়েছিল মাননীয় স্পিকার। প্রত্যেক ক্ষেত্রে মাননীয় স্পিকার জেনারেল ল বা জেনারেল প্রিন্সিপাল অফ এভিডেন্স মানা হয়েছিল। এখানকার এভিডেন্স সিস্টেম কেমন? আপনি আমি গেলাম, একটা রিপোর্ট করলাম এবং সেই রিপোর্টটি পার্সনের দরকার নেই, সেই রিপোর্টটি একজন অপরাধীর বিরুদ্ধে এভিডেন্স হিসেবে কাজ করে মাননীয় স্পিকার। যখন এই সিস্টেম হয় তখন সেটি কোন আন্তর্জাতিক মান অনুসরণ করে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে জেলার ক্ষেত্রে কাস্টমারি ইন্টারন্যাশনাল ল ফলো করা হচ্ছে না মাননীয় স্পিকার। কোন জায়গায় হচ্ছে না? আজকে একজন আইনজীবী যখন লিডিং কোশ্চিন বিবাদীকে জিজ্ঞেস করে তার উত্তর দিতে হ্যাঁ অথবা না দিয়ে এবং বিবাদীর আইনজীবী এর বিরুদ্ধে কোনো ধরনের মাননীয় স্পিকার অবজেক্ট করতে পারবে না। সেই বিষয়টি কি হবে? আন্তর্জাতিক মান ফলো করে মাননীয় স্পিকার। আজকে মাননীয় স্পিকার আমাদের মূল বিতর্কের জায়গা সেটি হচ্ছে যুদ্ধাপরাধীদের বিচারের কথা আপনারা বলছেন, আমরাও বলছি মাননীয় স্পিকার যুদ্ধাপরাধীদের বিচার আমরাও চাই, কিন্তু আপনি যে দাবি করছেন এটি আন্তর্জাতিক মান অনুসারে হচ্ছে সেই জায়গায় আজকে আমাদের বিরোধিতা মাননীয় স্পিকার। যেহেতু তারা বলছেন এটি আন্তর্জাতিক মানের হচ্ছে না, তাহলে আন্তর্জাতিক মানের হতে হলে আসলে কোন নীতি কিংবা কোন প্রক্রিয়াটিতে দিলে সেটি আন্তর্জাতিক মানের হবে? অবশ্যই মাননীয় স্পিকার, আজকে আন্তর্জাতিক মানের হতে হলে আপনাকে সেই ব্যক্তি যিনি বিবাদী অর্থাৎ যিনি অভিযুক্ত তাকে আইনজীবী তার ক্ষেত্রে নেয়ার ক্ষেত্রে সুযোগ দিতে হবে, তাকে মাননীয় স্পিকার ল অফ এভিডেন্স ফলো করতে হবে, সেই মানুষটিকে অন্তর্বর্তী আদেশের বিরুদ্ধে অ্যাপিল করবার সুযোগ দিতে হবে, তারপরে সেটি হবে।
মাননীয় স্পিকার আজকে লক্ষ্য করি মাননীয় স্পিকার, একটু আগে যে কথাটি বললাম মাননীয় স্পিকার, আজকে তারা এত বড় একটি ট্রায়াল করে ফেলছেন মাননীয় স্পিকার। যুদ্ধাপরাধ কত বড় অপরাধ মাননীয় স্পিকার, সেই অপরাধের ট্রায়াল করছেন মাত্র 6 জন বিচারককে দিয়ে মাননীয় স্পিকার। কোন জায়গায় আন্তর্জাতিক মান ফলো করেনি আমি দেখিয়ে দিচ্ছি মাননীয় স্পিকার। বসনিয়া মাননীয় স্পিকার, বসনিয়া ট্রায়ালে ছিল 12 জন বিচারক মাননীয় স্পিকার, ইউগোস্লাভিয়ায় ছিল 9 জন বিচারক, রুয়ান্ডায় ছিল 6 জন বিচারক, রোম ট্রায়ালে ছিল 18 জন বিচারক, আর আমাদের 6 জন মাননীয় স্পিকার। আন্তর্জাতিক মান অনুসরণ করছে মাননীয় স্পিকার। আজকে লক্ষ্য করুন মাননীয় স্পিকার, ট্রাইব্যুনাল যে অপরাধগুলোর বিচার করবে সেই অপরাধের তালিকা হয়েছে, কিন্তু সেই অপরাধের কোনো সংজ্ঞা নেই মাননীয় স্পিকার। কি হলে এইটা এই অপরাধ হিসেবে বিবেচিত হবে সেই সংজ্ঞাটি নেই মাননীয় স্পিকার। আন্তর্জাতিক মান অনুসরণ করে তারা দাবি করলেই হয়ে গেল মাননীয় স্পিকার। আজকে মাননীয় স্পিকার যখন একজন উচ্চ পদস্থ রাজনীতিক ঘোষণা দিয়ে দেন আগামী ডিসেম্বরের মধ্যে এই বিচার প্রক্রিয়া শেষ হয়ে যাবে, তখন আমাদের বুঝতে হয় রায়টি আগে থেকে তৈরি, না হলে তিনি প্রভাবিত করবেন। জায়গা মাননীয় স্পিকার, আমরা চাই যুদ্ধাপরাধের বিচার হোক, আমরা চাই মানবতা বিরোধী অপরাধের বিচার হোক, কিন্তু সেই অপরাধ, সেই যুদ্ধাপরাধ, যেই কলঙ্ক এই জাতি 40 বছর ধরে বয়ে নিয়ে বেড়াচ্ছে, সেই বিচার মাত্র 5 থেকে 6 জনকে আপনি শাস্তি দিয়ে খালাস করে দিবেন, সেভাবে হতে পারে না মাননীয় স্পিকার। আজকে যখন মাননীয় স্পিকার একজন মন্ত্রীর বক্তব্য, একজন সাংসদের বক্তব্য আজকে বিচার বিভাগকে প্রশ্নবিদ্ধ করে, ঠিক সে জায়গায় আপনি সেটি আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড ফলো করছে সে দাবি করতে পারেন না মাননীয় স্পিকার। আজকে যদি আমরা লক্ষ্য করি মাননীয় স্পিকার, আন্তর্জাতিক যে সংস্থাগুলো রয়েছে মাননীয় স্পিকার, হিউম্যান রাইটস ওয়াচ থেকে শুরু করে মাননীয় স্পিকার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, প্রত্যেকে উদ্বেগ প্রকাশ করেছে। আর এখানে আমরা আমাদের মতো কাজগুলো করছি, কতটুকু আন্তর্জাতিক মান অনুসরণ করে হচ্ছে মাননীয় স্পিকার সে বিষয়টা প্রুভ করতে পারেনি, এবং আমরা দেখিয়ে গেছি কোন জায়গায় এই বিচার প্রক্রিয়ার সমস্যা রয়েছে মাননীয় স্পিকার। এই প্রস্তাবটি যেন এই সংসদে গৃহীত না হয় সে বিষয়ে স্বনির্বন্ধ অনুমোদন আহ্বান করছি সরকারি দলের পক্ষে বক্তব্য রাখার জন্য মাননীয় আইনমন্ত্রী এই মক পার্লামেন্টের কাজী নাজমুল সাদাত হাবিবকে। ধন্যবাদ মাননীয় স্পিকার এই মঞ্চ আমাকে ফ্লোর প্রদানের জন্য। মাননীয় স্পিকার মাননীয় প্রধানমন্ত্রী একটি প্রস্তাব উত্থাপন করেছিলেন এবং প্রস্তাবটি ছিল যুদ্ধাপরাধীদের বিচার আন্তর্জাতিক মান অনুসারে চলছে। মাননীয় স্পিকার আমরা দুটি জায়গা থেকে দেখিয়েছিলাম যে অন্যান্য ট্রাইব্যুনালের সাথে আমাদের ট্রাইব্যুনালের আইনি সম্পর্ক এবং আন্তর্জাতিক মানের আইনের সাথে আমাদের এই আইনটি কতটুকু প্রয়োগ হচ্ছে এবং তার বাস্তবায়নের ক্ষেত্রে বিরোধী দল মাননীয় স্পিকার এক কথায় তাদের কোনো স্ট্যান্ডার্ড দাঁড় করতে পারেনি মাননীয় স্পিকার। তাদের বিরোধিতার জায়গা ছিল দুটি মাননীয় স্পিকার। প্রথমটি ছিল তাদেরকে কনসাল্টেড বা তাদেরকে ঢোকার প্রবেশ অধিকার দিচ্ছি না, এবং সেই প্রসঙ্গে তিনি বলেছিলেন যে রাজনীতিবিদরা আছে বিভিন্ন কথা বলছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার দেখুন, এই রাজনীতিবিদরা যখন বিভিন্ন কথাটি বলেন আর যখন কোর্ট থেকে রুল আসে, ওই কোর্ট থেকে বলা হয় যে এর বিষয়ে এই বিচারের বিষয়ে যদি আর কোনো মন্তব্য করা হয় সেটিকে আদালত অবমাননার শামিল ধরা হবে। মাননীয় স্পিকারকে মানবাধিকার সংস্থার কথা বলছেন মাননীয় স্পিকার, বললেন যে মানবাধিকার রক্ষা হচ্ছে কি হচ্ছে না, এই বক্তব্যটা শেষ মিনিটে বললেন। মাননীয় স্পিকার এই মানবাধিকার সংগঠনগুলো 71-এ কি করেছে মাননীয় স্পিকার? এই মানবাধিকার সংগঠনগুলো 71-এ যখন হাত দিয়েছিল তখন মাননীয় স্পিকার কোন অবস্থা দিয়েছিল? মাননীয় আইনমন্ত্রী একটু অপেক্ষা করুন। জি মাননীয়, আপনার কি মনে হয় ল অফ এভিডেন্স যদি ফলো করা হয়, আইনজীবীদের যদি তাদের পক্ষে কাজ করার সুযোগ দেওয়া হয়, তাহলে এরা খালাস পেয়ে যাবে? আপনার মনে হয় এটা? আপনি মনে করেন? মাননীয় স্পিকার প্রথমত হচ্ছে তার ল অফ এভিডেন্স কি মাননীয় স্পিকার, শব্দটি রুলস অফ এভিডেন্স, এটি একটা 17 নম্বর উচ্ছেদে আছে এবং সেখানে মাননীয় স্পিকার যেটি বলা হয়েছে এই এভিডেন্স নেওয়ার ক্ষেত্রে মাননীয় স্পিকার আমরা বলেছিলাম নুরেনবার্গ থেকে আসলে রুয়ান্ডা পর্যন্ত কি হয়েছে বা কম্বোডিয়া কি হয়েছে, প্রত্যেকটি জায়গায় ডকুমেন্ট হিসেবে যেগুলো ডকুমেন্ট ধরা হতো বাংলাদেশে ঠিক একই প্রক্রিয়ায় যেটি আন্তর্জাতিক মান নির্দেশ করে সেটি ধরা হয়েছে মাননীয় স্পিকার। মাননীয় আইনমন্ত্রী মাননীয় বিরোধী দল উপনেতা, আইনজীবীদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা যাবে না, যেটি 73-এ ছিল না, 2012 সংশোধনে আছে। এই সংশোধনটি কেন করা হয়েছে? সংশোধনগুলো কেন করা হয় মাননীয় স্পিকার? ইতিবাচক দিকগুলোর জন্য সংশোধন করা হয়। যে বিষয়টি বললেন আইনজীবীদের মাননীয় স্পিকার, রুলসে স্পষ্টভাবে লেখা আছে যদি কোনো অপরাধী দোষী সাব্যস্ত হয়েছে তাদের সেই পরিমাণ অর্থ না থাকে, অর্থাৎ তাদের যদি লিগ্যাল কাউন্সিল নেওয়ার ক্ষমতা না থাকে, সেই ক্ষেত্রে সরকার বাধ্য থাকবে তাদের লিগ্যাল কাউন্সিল দিতে। মাননীয় স্পিকার আজকে আমাদের বিচার ব্যবস্থাটিকে লক্ষ্য করে দেখুন, পৃথিবীর কোন যুদ্ধাপরাধীর বিচার মামলায় মাননীয় স্পিকার বেল বা জামিন বা মাননীয় স্পিকার যে প্যারোলে মুক্তি এই বিষয়গুলো ছিল না মাননীয় স্পিকার। আমরা দেখেছি যখন হয়েছে মাননীয় একজনকে দোষী সাব্যস্ত করা হয়েছে তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার আব্দুল আলিম এবং মুবারক হোসেন দুইজনে জামিন আছে মাননীয় স্পিকার। বিচারটি স্বচ্ছ এবং আন্তর্জাতিক মানের হচ্ছে মাননীয় স্পিকার। এবং মাননীয় স্পিকার আজকে তারা সাক্ষ্য নিয়ে কথা বললেন মাননীয় স্পিকার। একজন সাক্ষীকে মাননীয় স্পিকার তিনি হয়তো জানেন না, রুলসে 17-এতে আছে মাননীয় স্পিকার, একজন সাক্ষ্যকে সর্বনিম্ন 3 সপ্তাহ প্রস্তুতি নেওয়ার সময় দেওয়া হয়েছে। এবং মাননীয় স্পিকার তারা যে আইনজীবীর কথা বললেন, প্রত্যেকজন অপরাধী হিসেবে যারা দোষী সাব্যস্ত আছে তাদের সাথে আইনজীবী এবং ডাক্তার দুজনই বিচার কাজের পূর্বে কাউন্সিল করার জন্য অর্থাৎ তাদের যে অভিযোগগুলো তারা বললেন তাদের যে জায়গাগুলো আজকে ছিল তাদের জায়গাগুলো ছিল রাজনৈতিক বক্তব্য, সেটি আইনের সাথে কিভাবে সম্পর্কিত সেটি আজকে তাদের সম্পূর্ণ দেখাতে ব্যস্ত হয়েছে। এবং এই জায়গায় মাননীয় স্পিকার আজকে সরকার দল দেখিয়ে গেছে যে যুদ্ধাপরাধীদের মান আন্তর্জাতিক মান অনুসারে চলছে। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে।